ডাকসুতে কোটা নেতা নুরু ভিপি, রাব্বি জিএস ও এজিএস পদে সাদ্দাম নির্বাচিত। ভিসির বাসার সামনে ছাত্রলীগ নেতা কর্মীদের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন। নেপাল ট্র্যাজেডির 1 বছর আজ। 71 যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় ইউএস বাংলা এয়ারলাইন্স। 51 জন নিহত হলেও এখনও ক্ষতিপূরণ পাননি বেশ কয়েকজন। পৌর পার্কের সৌন্দর্য বাড়ানোর সঙ্গে সঙ্গে বদলে গেছে যশোর পৌরসভারও চিত্র। চিত্ত বিনোদনের জায়গা পাওয়ায় খুশি সাধারণ মানুষ। এবং আবারও ইনিংস পরাজয়ে ডুবল বাংলাদেশ। ওয়েলিংটন টেস্টে ইনিংস ও 12 রানে হার টাইগারদের। 2-0 সিরিজ নিশ্চিত নিউজিল্যান্ডের। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTVর সকালের সংবাদে। এতক্ষণ শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। আপনাদের সঙ্গে আছে আমি মনা সাদাত। এবার বিস্তারিত। ডাকসু নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নুরুল হক ভিপি, ছাত্রলীগের গোলাম রাব্বি জিএস ও এজিএস পদে সাদ্দাম হোসেন নির্বাচিত। গেল রাত 3:30টার দিকে সিনেট ভবনে কেন্দ্রীয় ছাত্র সংসদের ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি মোহাম্মদ আখতারুজ্জামান। ভিপি পদের ফল প্রত্যাখ্যান, পুনরায় ভিপি পদে নির্বাচন দাবি ছাত্রলীগের। নুরুল হককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা। ভিসির বাসার সামনে ছাত্রলীগ নেতা কর্মীদের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন। এআর বাদলের রিপোর্টে বিস্তারিত। বহু প্রতীক্ষার পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করতে চিফ রিটার্নিং অফিসারকে সঙ্গে নিয়ে সিনেট ভবনের অডিটোরিয়ামে আসেন বিশ্ববিদ্যালয়ের ভিসি মোহাম্মদ আখতারুজ্জামান। অংশগ্রহণমূলক এবং গ্রহণযোগ্য উৎসবমুখর পরিবেশে যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো। ডাকসু নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে সহসভাপতি ভিপি পদে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী নুরুল হকের নাম ঘোষণা করেন ভিসি। এরপরই ফল প্রত্যাখ্যানের দাবিতে হইচই পড়ে যায় পুরো অডিটোরিয়ামে। সহসভাপতি পদে মোহাম্মদ নুরুল হক, তিনি পেয়েছেন 11,062 ভোট এবং নির্বাচিত। এ সময় জিএস ও এজিএস পদের নাম ঘোষণা করেন ভিসি। মোট ভোট পড়েছিল 25,750টি এবং আমাদের ভোটার উপস্থিতি হল 59.5%। সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী, তিনি পেয়েছেন 10,484 ভোট। সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদ্দাম হোসেন 15,301 নির্বাচিত। পরে ভিসিকে একরকম অবরুদ্ধ করেন উপস্থিত প্রার্থী ও সমর্থকরা। জিএস পদে নির্বাচিত গোলাম রাব্বানী ভিপি পদে পুনরায় ভোট দাবি করেন। নির্বাচনকে ম্যানিপুলেট করা হয়েছে, সেটার সুষ্ঠু তদন্ত করতে হবে। কে যে ঘটনা হয়েছে রোকেয়া হলে সেই ঘটনা তদন্ত করতে হবে। কারা ভাঙলো, সব ভিডিও ফুটেজ আছে। কারা ভেঙেছে, কাদের উস্কানিতে কিভাবে নুরু নাটক করে পড়ে গিয়েছে। বলেছি আমরা এটা এই ভিপি পদে যে নির্বাচন সেটাকে প্রত্যাখ্যান করছি। আমরা পুনরায় নির্বাচন চাই। নুরু এই ক্যাম্পাসে অবাঞ্ছিত। ভিপি ও সমাজ সেবা সম্পাদক পদ ছাড়া বাকি 23টি পদেই ছাত্রলীগের প্রার্থীরা জয়ী হন। রাতেই শিক্ষার্থীরা ফলাফল প্রত্যাখ্যান করে তদন্তের দাবি জানিয়ে ভিসির বাসার সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। এদিকে হল সংসদ নির্বাচনে 18টি হলের মধ্যে 12টিতে ছাত্রলীগ ও 6টিতে স্বতন্ত্র প্রার্থী ভিপি পদে নির্বাচিত। এআর বাদল, RTV, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন আমাদের সহকর্মী শরীয়ত খান। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শরীয়ত, ডাকসু নির্বাচনের ফল ঘোষণার পর ক্যাম্পাসের সবশেষ কি অবস্থা জানান। মনে আপনি জানেন যে গেল দিন বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের 25তম নেতা হিসাবে নুরুল হক নির্বাচিত হয়েছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে নুরুল হক গতকাল নির্বাচনের সময় তারা কারচুপির অভিযোগ তোলে এবং তারা নির্বাচন বর্জন করেছিল। তবে ভিপি হওয়ার পরও তিনি সেই অবস্থানেই রয়েছেন। আমরা যতটুকু খবর নিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তারা বলেছেন তারা তাদের অবস্থানেই রয়েছেন, কারণ
তারা সবাই মিলে যে বর্জন করেছিলেন সকলের সাথে আজকে আলোচনা করবেন এবং এরপরে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে গতকাল তারা বলেছিল যে এই নির্বাচন পুনরায় দাবি করেছিল, তবে সেই বিষয়েও তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। আমরা বাম সংগঠনগুলোর নেতাদের সাথেও কথা বলেছি, তারা বলেছে তারা এখনো তারা আগের অবস্থানেই রয়েছেন। তারা সকলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসছেন এবং তারা সকলে মিলে যে সিদ্ধান্ত নেবেন সেটাই তারা করবেন। এখন পর্যন্ত তারা সকলে আসতে পারেনি। তারা বলেছেন যে তারা যে আগেই কর্মসূচি দিয়েছিলেন আজকে ধর্মঘট এবং সকল শিক্ষার্থীকে ক্লাস বর্জনের যে কথা আহ্বান জানিয়েছিলেন, তারা এখনো তাদের সেই অবস্থানেই রয়েছেন। তারা নিজেরাও ক্লাস করবেন না, তারা আজ অবস্থান ধর্মঘট পালন করবেন এবং বিভিন্ন কর্মসূচি পালন করবেন। তবে এর বাহিরেও যদি তারা কিছু করে থাকে সেটা তারা আলোচনা করবেন। আর আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ভিপি পদে নুরুল হক নির্বাচিত হওয়ার পরে ছাত্রলীগ যে বিক্ষোভ করেছিল, তাৎক্ষণিক বিক্ষোভ করেছিল এবং তাকে বহিষ্কারের দাবি জানিয়েছিল। এখন পর্যন্ত ছাত্রলীগের পক্ষ থেকে আসলে তেমন কোনো বিষয়ে জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে যে আজকে ছাত্রলীগ সেই বিষয়ে তার এইসব নির্বাচনের এবং ভিপির বিরুদ্ধে গিয়ে তারা বিভিন্ন কর্মসূচি পালন করতে পারেন এবং তাদের থেকে যতটুকু জানতে পেরেছি যে আসলে তারা বিভিন্ন কর্মসূচিও দিতে পারেন। মোনা। শরীয়ত, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীয়ত খান। চলে যাচ্ছি পরের সংবাদে। নেপাল ট্র্যাজেডির 1 বছর আজ। গেল বছর এই দিনে নেপালের কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরের পাইলট, বিমান ক্রু সহ 71 যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় ইউএস বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজ। এ ঘটনায় মারা যায় 51 জন ও আহত হন 20 জন যাত্রী। তবে আইনি জটিলতায় এখনও ক্ষতিপূরণ পায়নি বেশ কয়েকজন। কাগজপত্র পাওয়া গেলে ইন্স্যুরেন্সের টাকা প্রদান করা হবে জানিয়েছেন সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি। জুলহাস কবিরের বিশেষ রিপোর্ট। 1 বছর আগেও কাজের ব্যস্ততায় মাত্র একটি দিনের জন্য ঘরে বসে থাকার উপায় ছিল না এ মানুষটির। অথচ নিষ্ঠুর নিয়তির খেলায় পুরো বছরই এভাবে শুয়ে বসে পার করলেন কবির হোসেন। নেপালের ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় 2টি পা হারান তিনি। আমি যা হারাইছি তা কেউ দিতে পারবো না। আমার 2টা পা চলে গেছে। আপনি আমার মেহমান, আমার বাসায় আসছেন, আমি তো পারলাম না আমার গেটটা খুলে দিতে আপনাকে আনতে। একটা পা যদি থাকতো আর একটা সাপোর্ট নিয়ে মানুষ হাঁটা যায়। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে সারা বছর ছুটে বেড়ানো কবির হোসেন কেবল নেপালেই গিয়েছেন 500 বার, আর সেই নেপালেই হারালেন সবকিছু। দুর্ঘটনার 1 বছরেও ক্ষতিপূরণের টাকা পাননি তিনি। এখন তো আমি চিকিৎসা দিন না, কেউ তো একটা ডাক্তার নিয়ে আসেনি আমার কাছে যে আমি কী অবস্থায় আছি, তো আমার চিকিৎসা কেমনে বাকি রইল। আমি আর্থিক ক্ষতিপূরণ এখনও করিনি, মানে এত লাগবে আমার এমনটা আমি কারো বলি না। আমার এই অবস্থানে আমি যা পাইতে পারি নির্যাত পাওয়াটাই জানি আমাকে দেয়, যেটা নিয়ে আমার ভবিষ্যৎ জীবনটা আমি একটু শান্তিমতো কাটাইতে পারি। একই অবস্থা টাঙ্গাইলের ইমরানা কবির হাসির। শরীরে বহু ক্ষত নিয়ে বেঁচে আছেন তিনি। চুলগুলো আমার চুরচুর করে পড়তেছিল, আমার কিছুই করা ছিল না ওই টাইমে। আমি বুঝতেছি আমি এখন মারা যাচ্ছি। আমি শুধু কালেমা পড়তেছিলাম। আমি পাশে ফিরে আমার হাজব্যান্ডকে অনেক ডাকছি, ওর কোনো সাড়া পাইনি। আমি আল্লাহর কাছে শুধু এটাই চাবো, এরকম অ্যাক্সিডেন্ট আর না হোক, এরকম সিচুয়েশনে কেউ না পড়ুক। ইউএস বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় হতাহতদের বেশিরভাগ পরিবারই ক্ষতিপূরণের টাকা পেয়েছেন বলে জানালেন এই বীমা কর্মকর্তা। বাকিরাও শীঘ্রই পাবেন বলেও জানান তিনি। বাংলাদেশি যে 36 জন, আমরা বাংলাদেশিদের ক্ষতিপূরণটা সবচেয়ে আগে দেওয়া শুরু করতে পেরেছি। 19 জন মারা গেছে, তাদের পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয়েছে। আর ইনজোর্ড যে 9 জন, তার মধ্যে 6 জনের পূর্ণ ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয়েছে, 3 জন বাকি আছে। 4 জন এখনো পর্যন্ত তাদের কোনো কাগজপত্রই দিতে পারে নাই, আর বাকি যে 3 জন তাদের খুব তাড়াতাড়ি তারা পেয়ে যাবে। ইনজোর্ড আমাদের যে 9 জন বাংলাদেশি ছিলেন, তার মধ্যে 6 জনকে দিয়ে দেওয়া হয়েছে। যাত্রীদের কাছে নিজেদের আস্থা ফেরাতে ইউএস বাংলা সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা চেষ্টা করেছি আমাদের দিক থেকে, কিন্তু অ্যাক্সিডেন্ট যেটা হয়ে গেছে সেটাকে হয়তো আমরা রক্ষা করতে সম্ভব না, বাট তার পরবর্তী যে ধাপগুলো ছিল, স্টেপগুলো ছিল, আমরা পজিটিভলি সেটাকে হ্যান্ডেল করার চেষ্টা করেছি এবং যাত্রীদেরকে আশ্বস্ত করতে চাই ইউএস বাংলা এয়ারলাইন্স গত 4.5 বছরে যেভাবে যাত্রীদেরকে সেবা দিয়ে আসছে, আমরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। জুলহাস কবির, RTV, ঢাকা।
আগামী 1 এপ্রিল থেকে বাংলাদেশে সম্প্রচারিত বিদেশি কোনো চ্যানেলে বিজ্ঞাপন দেখানো যাবে না। আর 12 মে থেকে বাংলাদেশের সব চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু করবে। সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের টেলিভিশন ওয়ার্নার্স অ্যাসোসিয়েশন অ্যাডকোর সঙ্গে বৈঠকে এসব কথা জানান তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। টেলিভিশন চ্যানেলগুলোর বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করতে অ্যাডকো প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন তথ্যমন্ত্রী। আলোচনায় বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সব চ্যানেলের সম্প্রচারের ব্যবস্থা, বিজ্ঞাপন নির্ভরতায় চ্যানেলগুলোর ব্যবস্থাপনার জটিলতা এবং বিদেশি চ্যানেলগুলোর দৌরাত্ম্য নিয়ে আলোচনা হয়। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে তথ্যমন্ত্রী জানান, বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশি টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার শুরু হলে বিদেশি স্যাটেলাইটের ভাড়া বাবদ দেয়া অর্থ সাশ্রয় হবে। আগামী 12 মে নাগাদ বাংলাদেশের সমস্ত টেলিভিশন চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্তৃপক্ষ 3 মাস ফ্রি সার্ভিস প্রোভাইড করবে। যেই টেলিভিশন চ্যানেল সবার আগে সম্প্রচারে গেছে তারা সিরিয়াল আগের দিকে থাকবে। এইভাবে সম্প্রচারের তারিখ অনুযায়ী টেলিভিশন চ্যানেলগুলো সিরিয়ালি দেখাতে হবে, পরে বিদেশি চ্যানেলগুলো থাকবে। এ সময় তিনি বিদেশি চ্যানেলের মাধ্যমে বিজ্ঞাপন প্রচার বন্ধ না হলে আগামী মাস থেকে ব্যবস্থা নেয়ার কথা জানান। বাংলাদেশের আইন অনুযায়ী বিদেশি কোনো চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে বিজ্ঞাপন প্রদর্শন করা আইনত দণ্ডনীয় অপরাধ। এটি অন্যান্য দেশেও দণ্ডনীয় অপরাধ। আমরা ইতিমধ্যে 2 বার নোটিশ জারি করেছি, আমরা আবার পুনরায় নোটিশ জারি করব এবং 1 এপ্রিলের পর থেকে আমরা কেউ যদি এই আইন ভঙ্গ করে, সরকারের এই নির্দেশনা পালন না করে, তাহলে আমরা এনফোর্সমেন্টে যাব। অ্যাডকোর প্রতিনিধিরা দেশীয় চ্যানেলগুলোকেও পে চ্যানেলের আওতাভুক্ত করার দাবি জানান। সবার সাথে আলোচনা করেই প্রাইসটা নির্ধারণ করবে। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। যশোর পৌর পার্কে সৌন্দর্য বাড়ানোর সঙ্গে সঙ্গে বদলে গেছে যশোর পৌরসভারও চিত্র। ইট পাথরের নগরীতে চিত্ত বিনোদনের একটি জায়গা পাওয়ায় খুশি সাধারণ মানুষ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থাও। যশোর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। যশোর পৌর পার্ক এখানকার শহুরে মানুষের একমাত্র বিনোদনের জায়গা। যেখানে একসময় ছিনতাইকারী মাদকসেবীদের আড্ডাই ছিল বেশি, সেখানে এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস ফেলতে পেরে তৃপ্ত পৌরবাসীরা। আমাদের এই সরকার যে উন্নয়ন করছে তারই একটা বহিঃপ্রকাশ এই পৌর পার্ক। আগে এখানে তেমন ভালো ছিল না, এখন অনেক ভালো হয়েছে। আমাদের এই পৌর পার্ক যেহেতু সুন্দর হচ্ছে, বাচ্চাদের বিনোদনের জন্য একটা ভালো জায়গা, এই জায়গাটা আমরা খুব আনন্দিত যশোরবাসী। মানুষের শরীর চর্চার জন্য সব সময় খোলা থাকে পার্কটি। নারকেল গাছের ছায়ায় বসে জুড়িয়ে আসে মন, বন্ধুদের নিয়ে আড্ডাটাও জমে সেই রকম। সেই পার্কে রাতের এক অন্য মাত্রায় নিয়ে গেছেন, দিনের মতো আলো হয়। যশোরবাসী আমরা গর্বিত এই পার্কটা নিয়ে, আর যশোর পৌর পার্কটা অনেক সুন্দর। এখন অনেক গার্ডও আছে, কাজে অশালীন কোনো কাজকর্ম হয় না পার্কে। নানান ফুলে সজ্জিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এই পার্কটি এখন শহরের মানুষের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে। প্রায় 30 কোটি টাকা ব্যয়ে সৌন্দর্য বর্ধনে আধুনিক মানের পার্কে পরিণত হয়েছে যশোর পৌর পার্ক। অত্যাধুনিক করার পাশাপাশি মানুষের চলাচলের উপযোগী করা হয়েছে, নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে যেসব বসার বেঞ্চগুলি দেওয়া হয়েছে সেগুলি সেই ঐতিহ্য রক্ষা করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের সুবিধায় এখানে দিনের মতো রাতের বেলাও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। মাসুদ মুস্তাহিদ, RTV। আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। অগ্নিঝরা মার্চের খবর। 12ই মার্চ 1971 স্বাধীনতার জন্য বাঙালির প্রতিরোধ আন্দোলনের প্রস্তুতি আরও তীব্র রূপ নেয়। এদিন ধানমন্ডির বাসায় বঙ্গবন্ধু দফায় দফায় বৈঠক করেন স্থানীয় ও পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক নেতাদের সঙ্গে। ঢাকা মহানগর আওয়ামী লীগ কার্যকরী কমিটির সভায় সব ইউনিট ও ইউনিয়নকে সংগ্রাম পরিষদ গঠনের নির্দেশ দেওয়া হয়। এদিন রাওয়ালপিন্ডিতে এক সরকারি ঘোষণায় 23 মার্চ পাকিস্তান দিবসে নির্ধারিত সম্মিলিত সশস্ত্র বাহিনীর কুচকাওয়াজ, খেতাব বিতরণ ও অন্যান্য অনুষ্ঠান বাতিল করা হয়। এদিন লারকানা থেকে লাহোরে যাওয়ার পথে পিপলস পার্টির চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো বলেন, পাকিস্তানের অখণ্ডতা ও সংহতি রক্ষার জন্য আমার দল সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। এদিকে লাহোরের স্থানীয় বুদ্ধিজীবী, রাজনীতিক সহ ছাত্র, শ্রমিক, পেশাজীবী সংগঠনের নেতারা যুক্ত বিবৃতিতে অবিলম্বে বঙ্গবন্ধুর কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।
যদি একদিন চলচ্চিত্রের হাত ধরে হলমুখী হতে শুরু করেছেন সারা দেশে সিনেমা প্রিয় দর্শক। বিভিন্ন জেলার মোট 22টি হলে একযোগে প্রদর্শিত হচ্ছে ভিন্ন ধারার এই ছবি। এরই মধ্যে সব মহলে প্রশংসিত হয়েছে ছবিটি। চট্টগ্রামের আলমাস ও সিলভার স্ক্রিনে বেশিরভাগ শোতে দর্শকদের ভিড় দেখা গেছে। সিলেটে নন্দিতা হলে তরুণ তরুণী সহ সব বয়সী দর্শকদের উপস্থিতি ছিল। শো শেষে সবাই ছবির গল্পের প্রশংসা করেন। খুলনা শঙ্খ সিনেমা হলে দিনের 4 বার প্রদর্শিত হচ্ছে যদি একদিন। সেখানকার দর্শকরা ছবির পরিচালক ও কলাকৌশলীদের প্রশংসা করেন। নারায়ণগঞ্জের নিউ মেট্রো সিনেমা হলেও বাজিমাত করেছে যদি একদিন। দর্শক উপস্থিতি দেখে খুশি হল কর্তৃপক্ষ। দেখার মতো ছবি, খুব রোমান্টিক ছবি, আপনারা সবাই দেখতে পারেন। যদি একদিন ছবিটি মুক্তি পাওয়ার পরে দর্শক ভিড় জমাচ্ছে এবং ছবিটি ভালো হয়েছে, রোমান্টিক। ছবিটা লাস্ট থেকে ফার্স্ট পর্যন্ত আমার খুব ভালো লাগছে। বিশেষ করে তাহসানের অভিনয়টা খুব ভালো লাগছে। শ্রাবন্তীকেও আমার অনেক ফেভারিট একটা নায়িকা, ওরা দুজনে মিলে আমি অনেক দেখতে আসছে। প্রবাসী সংবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হলো মালয়েশিয়ায়। শনিবার রাজধানী কুয়ালালামপুরে প্রতিযোগিতা আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন। এতে 5 থেকে 13 বছর বয়সী 28 প্রবাসী বাংলাদেশি শিশু অংশ নেয়। এই প্রতিযোগিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশকে জানতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন হাই কমিশনের শ্রম শাখার প্রথম সচিব মোহাম্মদ হেদায়েতুল ইসলাম মণ্ডল। প্রতিযোগিতার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে 17 মার্চ। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডাকসুতে কোটা নেতা নুরুল ভিপি, রাব্বানী জিএস ও এজিএস পদে সাদ্দাম নির্বাচিত। ভিসির বাসার সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থান, অতিরিক্ত পুলিশ মোতায়েন। নেপাল ট্র্যাজেডির 1 বছর আজ 71 যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় ইউএস বাংলা এয়ারলাইন্স। 51 জন নিহত হলেও এখনও ক্ষতিপূরণ পাননি বেশ কয়েকজন। পৌর পার্কের সৌন্দর্য বাড়ানোর সঙ্গে সঙ্গে বদলে গেছে যশোর পৌরসভারও চিত্ত বিনোদনের জায়গা পাওয়ায় খুশি সাধারণ মানুষ। এবং আবারও ইনিংস পরাজয়ে ডুবল বাংলাদেশ। ওয়েলিংটন টেস্টে ইনিংস ও 12 রানে হার টাইগারদের। 2-0 সিরিজ নিশ্চিত নিউজিল্যান্ডের। সকালের সংবাদ এই পর্যন্তই। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।